আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমরা নতুন করে আরেকটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার মুজিবুল হক স্যার এবং আমাদের সাথে একজন পেশেন্ট, যিনি কিনা মুজিবুল হক স্যারের রিসেন্টলি ভালো হওয়া একজন পেশেন্ট আইবিএস থেকে। ইনি হচ্ছেন আব্দুল হক রেজা স্যার। তো আমাদের সাথে মুজিবুল হক স্যার উপস্থিত রয়েছেন। আপনারা সবাই স্যারকে মোটামুটি চিনেন। স্যার কিন্তু ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার ইউএসএতে। তিনি এছাড়াও নিউট্রিশন স্টাডি ইন হার্ভার্ড ইউনিভার্সিটিতে ন্যাশনাল বোর্ড সার্টিফাইড এনডি ডাক্তার, পোস্ট ডাক্তারি তিনি করেছেন মেডিসিনের উপরে। পাশাপাশি তিনি এনডি পিএইচডি ডক্টরেট ইন বায়ো অর্গানিক কেমিস্ট্রি ফ্রম ইউনিভার্সিটি অফ উইসকনসিন। সো স্যার কিন্তু আরো বিভিন্ন স্যারের টাইটেল আছে, আসলে বলতে গেলে মনে করেন আপনারা মানে বুঝতে পারবেন না যে স্যার কি ধরনের একজন মানে কোয়ালিফাইড লোক। তো স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? Thank you so much, Dr. Ibrahim. Thank you for having me again, inshallah. আব্দুল হক রেজা স্যার আমাদের সাথে আপনি উপস্থিত আছেন। আপনার কেমন লাগছে আমাদের সাথে উপস্থিত হওয়ার পর? আপনি একটা সময় আইবিএস এর রোগী ছিলেন, আমি যতটুকু শুনলাম। আপনি কেমন আছেন এখন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। আল্লাহ খুব ভালো রেখেছে। তো আব্দুল হক সাহেব, রেজা সাহেব, দেখি আপনি বলেন যে আপনার যে হিস্ট্রি, আপনার সাথে আমি যখন ঢাকা গিয়েছিলাম তখন আপনি এসেছিলেন আমাকে কনসাল্ট করার জন্য, দেখা করতে আসছিলেন। না, দেখা করতে পারে, দেখা হয়নি, দেখা করতে পারি নাই। আপনি যাওয়ার পর আমি টের পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, তো আমি চলে আসার পরে আপনার সাথে আমার অনলাইনে কনসাল্ট হয়েছিল মনে করছে এখন। তো আপনি তখন তো আপনার আইবিএস ছিল। আইবিএস আপনি কতদিনের ছিল? আইবিএস কতদিন ধরে? আমার 38 ইয়ার্স। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমার মিউকাস যেত, এবং আমার মাঝে মধ্যে সাইনাস রাইনোরিয়া থেকে সাইনোসাইটিস ছিল। আমার প্রায় ডক্টর আমাকে অ্যান্টিবায়োটিক্স দিত। অ্যান্টিবায়োটিক্স দেওয়ার জন্য সাইনাস গুলো আমার ব্লক হয়ে যেত। এই জন্য 4 বার আমাকে অপারেশন করা হয়েছে। 3 বার সাইনোসাইটিস দেশে, একবার আমি ইন্ডিয়াতে গিয়ে চেন্নাই গিয়ে অপারেশন করে আসছি। কিন্তু সাইনোসাইটিস এখন আলহামদুলিল্লাহ ভালো। আমি তো পুরোপুরি হতাশ হয়ে গেছিলাম, যেটা মনে হয় ভালো হবে না। আমি প্ল্যান বেসড ডায়েটে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এই রমজানে একদিনের জন্য আমার কোনো ডায়রিয়া বা লুজ, প্রথম 2 রমজানে একটু ফ্ল্যাটুলেন্স ছিল, কিন্তু এর পরে আমার এখন পেটে কোনো প্রকার ট্রাবলস নাই আলহামদুলিল্লাহ। আইবিএস গত ভাবে আমার কোনো সমস্যা নাই, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি যেভাবে ইফতার করতে বলছেন, যেভাবে খেতে বলছেন, অ্যাকর্ডিংলি আমি ফলো করে যাচ্ছি, খুব ভালো আছে। মেডিসিন গুলো খাচ্ছেন ঠিক মতো? না, মেডিসিন গুলা খাচ্ছি। তারপরে আজকে আবার শাহরিয়ার ফোন করছিল, উনি মেডিসিন গুলা দিবে, কালকে আসবে। ওইগুলো আবার নেওয়ার পর হয়তো আশা করি আরেক ডিগ্রি ভালো হয়ে যাবে। তো আপনি 38 বছর ধরে যে আইবিএস ছিল, আপনি কি কি চিকিৎসা করিয়েছেন যে আপনার কোনো উন্নতি হয়নি সেখানে? আমি যেটা প্রথম মেডিসিনের কনসালটেন্ট দেখাইছি ডিস্ট্রিক্ট, উনি আমাকে প্যারাসাইট অ্যান্টিপ্যারাসিয়াল ডাক দিছে যে অ্যামোবিক ডিসেন্টি বলে, কিন্তু কোনো প্রকার উন্নতি হয় নাই। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই, সেখানে দেখাইতাম। আমার যেটা হলো কি, পর আমি সার্ভিসে ঢুকে মোটরসাইকেল চালাইতাম, সেখান থেকে নাকের অ্যালার্জি থেকে আমাকে সাইনোসাইটিস ডেভেলপ করে। সাইনোসাইটিস ডেভেলপ করে 3 বার অপারেশন করে বাংলাদেশে। অপারেশন করে 1 মাস পরে আবার সাইনোসাইটিস দেখা দেয়। এই জন্য আপনার ওষুধ খাওয়ার আগ পর্যন্ত এই জায়গাগুলো আমার খুব ব্লক ছিল, সাইনোসাইটিস ছিল সিভিয়ার। এই ওষুধ খাওয়ার পরে দেখি আস্তে আস্তে এই জায়গাগুলো ফ্রি হয়ে যাচ্ছে সাইনোসাইটিস। আর আমাকে প্রচুর অ্যান্টিবায়োটিক্স খেতে হয়েছে, আর আমাকে স্টেরয়েড নিতে হয়েছে। স্টেরয়েড নেওয়ার জন্য আমাকে গ্যাস্ট্রাইটিস হয়েছে। গ্যাস্ট্রাইটিস হওয়ার জন্য আবার অ্যান্টি আলসারেন্ট দিছে। এইভাবে আস্তে আস্তে আমার আইবিএস গুলো ডেভেলপ করে গেছে। আমি পুরো হতাশ হয়ে গেছিলাম আইবিএস থেকে। আমার টিনিটাস জানি না, হিল পেন, ব্যাক পেন, শোল্ডার পেন, স্লিপ ডিসঅর্ডার, এবং গত রমজান আমার ডিপ্রেশন ডেভেলপ করলো। তারপরে আমি আস্তে আস্তে আপনার ফেব্রুয়ারির 28 তারিখে 25 তারিখে আপনাকে দেখাই। 25 তারিখে দেখানোর পরে জানুয়ারি 28 তারিখে দেখাই। ফেব্রুয়ারি মাস থেকে আমি আপনার ট্রিটমেন্টটা শুরু করি। প্রথম 10 দিন আমার একটু ডায়রিয়াল প্রবলেম ছিল, হয় নাই। তারপর 10 দিন পরে আমি যেহেতু খাচ্ছিলাম, 10 দিন পরে আমার পুরোপুরি ভালো হয়ে গেছে। পরে পুরো আমি প্ল্যান বেস ডায়েটে পুরো ছিলাম। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো সমস্যা নাই। ভেরি গুড। আপনি মানে এখন কোনো সমস্যা হচ্ছে না। তবু তাহলে আমাদের আজকে আপনি এখানে এসেছেন, আমরা খুবই আনন্দিত যে আমাদের দর্শকদের তো আমরা সবসময় বলছি, তো আমরা আপনার মাধ্যমেই আমাদের দর্শক, আমাদের ভাই বোনদেরকে বলি যে আপনি কি কি ফলো করেছেন আমার গাইডলাইন, কারণ 100% তো ফলো করা সম্ভব হয় না। তো কি কি ফলো করেছেন, যেখানে আপনার 38 বছরের ডায়াবেটিস, 38 বছর আইবিএস,
পুরো সুস্থ হয়েছেন। তো আপনার মুখ থেকে একটু আমাদের দর্শক বন্ধুরা শুনুক। একটু আরেকটা কথা অ্যাড করে যাই যে অবশ্যই। আমাকে ডক্টর প্রায় 15 থেকে 20 বছর অ্যাজমার ওষুধ করাইছে, স্টেরয়েড, নাজাল স্টেরয়েড এবং মাউথ স্টেরয়েড, প্রায় আমাকে 15 থেকে 20 বছর স্টেরয়েড আমাকে দিতে হয়েছে। আমি প্ল্যান বেসড ডায়েটে আসার পরে পুরোপুরি আমি স্টেরয়েড শীতকাল থেকে পুরোটা আমি করছি, ট্রিটমেন্ট আসার পরে পুরোটা স্টেরয়েড আমি বাদ দিছি, পুরোটা কোনো প্রকার স্টেরয়েড আমার নিতে হচ্ছে না, কোনো প্রকার সিনথেটিক। আপনি যেটা বলছিলেন আমাকে যে কোনো প্রকার সিনথেটিক জিনিস ইউজ না করতে, আমি বাসায় পেস্ট, বাসায় শ্যাম্পু, বাসায় সাবান, এগুলা বাসায় আমার ওয়াইফ তৈরি করে, আমি এগুলা ইউজ করি, বাসায় ব্রাশ ইউজ করি। আপনার অ্যাকর্ডিংলি আমি পয়েন্টগুলো, আমি প্রথম যেটা ভুল করছি, আমি আপনার ওই ইয়োগার্টটা আমি খেতে পারি না, আমি বুঝতে পারি নাই। পরে আপনি ওই দিন বলার পরে আমি ইয়োগার্টটা 2 বেলায় খাচ্ছি। আমি যেটা করছি, কি ফলো করছি সেটা কি বলবো এখন? হ্যাঁ, সেটা বলেন। প্রথমে একটা তো বললেনই যে আপনি সব ন্যাচারাল যে পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেগুলো হাইজেনিক প্রোডাক্টগুলো আপনি বাসায় তৈরি করেছেন, যাতে করি এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি মাইক্রোবিয়াল যেগুলো আমরা বাজার থেকে কিনি, এগুলো ইউজ করেন না, আপনি ন্যাচারালি ইউজ করি না, টোটালি ইউজ করি না। ভেরি গুড, এটা একটা বিগ ছিল। আমি প্রয়োজন বোধে ইউজ করি না। বলেন জি একটা, তারপরে আমি টোটালি ইউজ করি না, ইভেন আমি অফিসে গেলে ইউজ করি না। ভেরি গুড, ভেরি গুড। আমি অফিসে গেলে ইউজ করি না, বাসায় এগুলো আমার ওয়াইফ পেস্ট, শ্যাম্পু, নিউ মার্কেট থেকে আমি আমলা টামলা এগুলা কিনে এনে, যে ইউটিউব থেকে ফর্মুলা দেখে এগুলা সব বাসায় তৈরি করে নিছি, এগুলা বাসায় ইউজ করতেছি। এটা হচ্ছে একটা জিনিস। তারপরে আর কি কি ক্ষেত্রে ফলো করছেন, আর কোন কোন ধাপে আপনি ফলো করেছেন? আমি ফলো যেটা করতেছি, যেটা আপনার অ্যাকর্ডিং টু ইউর গাইডলাইন, আমি যেটা সকালে পরে যেটা বলছিলেন আমাকে চিরতা খেতে, সকালে ঘুম থেকে রাতে চিরতা ভিজিয়ে রেখে আমি সকালে ঘুম থেকে 1 গ্লাস চিরতা পানি খেয়ে ফেলি। তারপর ফজর নামাজে চলে যাই, নামাজ পড়ে এসে কোরআন তেলাওয়াত করে আমি অ্যাপল সিডার ভিনেগার, লেবুর রস, আদা, কুসুম গরম পানিতে নিয়ে আমি খেয়ে ফেলি, সেটা 2 চামচ অ্যাপল সিডার ভিনেগার দিয়া। এটা খেয়ে আমি 1 ঘন্টা ধানমন্ডি লেকে এদিকে হাঁটাহাঁটি করি। 1 ঘন্টা হেঁটে আসার পরে আমি গোসলের অফিসের জন্য প্রস্তুতি নেই। আমি 10টার সময়, আমি 10টা পর্যন্ত বাসায় থাকি, 10টার সময় গরম পানিতে, অল্প গরম পানিতে, আপনি যদি বলেন আমি সরাসরি পেস্ট খেতে পারি না, খুবই অল্প গরম পানিতে 2 চামচ হলুদ পেস্ট, 1 চামচ অর্গানিক সুন্দরবনের মধু আনাইছি আমি একবারে 2 লিটার করে, 4-এর 1 ভাগ আমি অনেক আমার কলিগদের মাধ্যমে ওখান থেকে আনাইছি, এটা 4 ভাগের 1 ভাগ গোলমরিচ, 4 ভাগের 1 ভাগ মেথি চামচ, 2 চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা আমি 10টার সময় এটা খাই। 10টার সময় খাওয়ার পরে আমি একটু রেজা সাহেব, আমি একটু আমাদের দর্শক মণ্ডলী ভাই বোনদের একটু বুঝিয়ে বলি জিনিসটা। যখন রেজা সাহেব যখন ঘুম থেকে উঠে যখন উনি চিরতা রস খেয়েছে, আমাদের ইন্টেস্টাইনে যে ইনফ্লামেশন হয়েছে, যে এটা কি ইনফ্লামেশনটা কমে যায়। এরপরে চিরতা রস খাওয়ার পরে যে এনজাইম প্রোডাকশনের যে অ্যাবিলিটি, এটাও ভালো হয়, এবং ইন্টেস্টাইনে যে এটা চিরতাটা এক ধরনের আবার ল্যাক্সেটিভও, এটা ক্লিন আপ করে। হ্যাঁ, তাহলে আপনার ক্লিন আপ, ইনফ্লামেশন কমানো, এনজাইম প্রোডাকশন, আপনি 3 দিকে আপনি সাপোর্ট দিয়েছেন। এরপর উনি যেটা বললেন যে উনি অ্যাপল সারের, এরপরে গরম পানি, অ্যাপল সার নিয়ে লেবু আদা খাচ্ছেন, এতে করে যে আপনি শরীরে সারাদিনের যে একটা পেটে যে এসিডিক এনভায়রনমেন্ট দরকার, আমরা তো উল্টা মনে করতাম যে এসিড কমাই ফেলা দরকার, আসলে এসিডিক এনভায়রনমেন্ট দিলেই এসিড আর রিফ্লাক্সটা হয় না, গ্যাসটা বেরিয়ে আসে না। তাহলে উনি এসিড দেওয়ার কারণে সারাদিনের যে এসিড যে লেভেলটা ভালো থাকবে। এরপর উনি যেটা বললেন যে উনি নারকেল তেল এবং হলুদ এবং 1/4 চামচ ব্ল্যাক পেপার, 1/4 চামচ ফেনুগ্রিক দিয়ে উনি পেস্ট বানিয়ে খেতেন। বাহ, কি চমৎকার! উনি নারকেল তেলের মধ্যে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের ব্রেন ফাংশন, ওভারঅল বাডির হিলিং, ইনফ্লামেশন কমানোর জন্য কাজ করবে। বিউটিফুল। এরপরে হলুদটাও আপনার অ্যান্টি ইনফ্লামেটরি। এরপর উনি দিয়েছেন ফেনুগ্রিক, যেটা মেথি দানা, এবং ব্ল্যাক পেপার, যেটা গোলমরিচ। এই যে 1/4 চামচ দেওয়ার মাধ্যমে এটার হলুদের যে অ্যাবজর্পশনটা সহজ হলো। তাহলে আপনি হলুদ খেলে এটা আবার চলে যায় যদি আপনি সাথে একটু ফেনুগ্রিক এবং ব্ল্যাক পেপার না দেন। সো বিউটিফুল, আপনি চমৎকার সকালটা আপনার তৈরি হয়েছিল। ভেরি গুড, দিনের জন্য আপনি ভেরি গুড। তারপরে আমি অল্প ওখানে কালিজিরার তেলও দিয়ে দিয়েছি, আপনি একটা ভিডিওতে বলেছিলেন, আমি ওই জন্য একটু কালিজিরাও অ্যাড করে দিয়েছি। তারপর আমি 12টা আমি অফিসে চলে যাই, তারপরে অফিসে চলে গিয়ে আমি ফ্লাক্সের ভিতরে গ্রিন জুস নিয়ে যাই। গ্রিন জুস অ্যাকর্ডিংলি আপনি যেভাবে প্রিপারেশন করতে বলছেন ওইগুলা দিয়ে, লাউ, তারপরে যেভাবে অ্যাকর্ডিংলি বলছেন ওইগুলা গ্রিন জুস আমার ওয়াইফ তৈরি। তারপরে আমি সকালে আবার হার্বাল টি খাই, ওই মশলা দিয়ে মশলা টিটা খাই আমি সকালে কয়েকবার করে। তারপর 12টার সময়
12টা অফিসে যাওয়ার পর 12টা থেকে আমি গ্রিন জুসটা খেতে শুরু করি। 12টা 12:30 পর্যন্ত আমি গ্রিন জুস, পৌনে 1টা পর্যন্ত আমি গ্রিন জুস খেয়ে পরে একটা সময় আমি অজু করে এই অজু করে এসে আমি যে ওষুধগুলো আছে দুপুরের আমার ওষুধগুলো খেয়ে আমি নামাজে চলে যাই। নামাজ থেকে এসে 1:30টার পরে আমি গ্রিন জুসে যেটা খাই, আপনি যেটা দিচ্ছেন ওইভাবে যেভাবে এইগুলো বলছেন আপনার এখানে আছে ওইগুলো আমি নিয়ে নেই। যেমন এই যে লেটুস, ধনিয়া পাতা, লাউ, লেটুস, করলা, মাঝে মাঝে করলা নেই, মাঝে মাঝে নিতে পারি না, পাতাকপি, পালং শাক, গাজর, বিট, পুদিনা পাতা, অ্যাপল সিডার ভিনেগার 2 চামচ, শসা একটা, নারিকেল তেল 2 চামচ, এগুলা অলিভ অয়েল 1 চামচ, এগুলা দিয়া আমি 12টা থেকে 12:30 পৌনে 1টা পর্যন্ত আমি এটা খাই। পৌনে 1টা অজু করে আমি ঔষধগুলা খেয়ে নামাজে চলে যাই। নামাজ থেকে এসে 2টার দিকে আমি দুপুরের খাবার খাই। দুপুরের খাবার আমি রমজানের আগ পর্যন্ত 100% ভেজিটেবল। তার আগে একটু বলি, তার আগে একটু আমি এখানে অ্যাড করি, এটা একটু আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলি, তারপরে এটা কেন করবেন। আপনারা যারা আইবিএসসি বুঝছেন এটা কেন করবেন, এই যে সম্ভবত আমাদের স্যারের একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো আব্দুল হক রেজা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মুজিবুল হক আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি স্যারকে শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো আপনার মোটামুটি কয় বছর আগে আপনি ভালো হয়েছেন? না, আমি তো রিসেন্টলি রোজার আমি মানে খাবার 1 মাস 15 দিনের মাথায় আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি। 20 দিনের মাথায়। আচ্ছা আচ্ছা, 20 দিনের মাথায় ভালো হয়ে গেছে। তো এখন আপনি বর্তমানে কি ধরনের খাবার খাচ্ছেন, কি ধরনের লাইফস্টাইল ফলো করতেছেন? এখন আমি যেটা করি, রমজানে আমাকে স্যার যেটা দিয়েছেন যে এক বেলায় 1 প্রকারের মাছ, গোস্ত, ডিম যে কোনো একটা। আমি আগ্রাতে মাছ অথবা মুরগির গোস্ত খাই 1 পিস, আর শেষ বেলায় আমি শুধু একটা ডিম খাই। শেষ সাহারিতে ডিম খাই আর সবজি খাই, বাদাম খাই। আমি যেটা এখন বাদামটা আমি খাই 2 বেলাই। আমি ওই অ্যালমন্ড এবং ক্যাশনাট 2টাই আমি খাই কিছু কিছু করে, 2 বেলাই বাদাম খাই। আমাকে ডক্টর ইব্রাহিম সাহেব প্রশ্ন করছেন, আমি ওটা বলতেছিলাম। বলেন একটা, আমি এখন কি বলবো। হ্যাঁ, কারণ আমি চাই যে আমার দর্শকের কোনো কেউ বিপদে না পড়ে, এগুলা এক্স্যাক্টলি ফলো করে। হ্যাঁ, আমি একটু ভেরিয়েশনটা বলে দিই। হ্যাঁ, যেমন আপনারা যারা গ্রিন জুস করবেন, উনি যে ইনগ্রেডিয়েন্ট বলেছেন এক্স্যাক্টলি ইনগ্রেডিয়েন্ট ঠিক আছে, 100% রাইট। এবং উনি সুন্দর করে বলেছেন যে উনি একটু তেলও দেন, তেল না দিলে অ্যাবজর্পশনটা কম হবে। হ্যাঁ, তো একটু তেল দিবেন, 1 চামচ তেল দিবেন, খুবই উপকার হবে তখন। কিন্তু মনে রাখবেন, যাদের আইবিএসটা খুবই মানে সিভিয়ার পর্যায়ে, তারা ইনিশিয়ালি হয়তোবা কয়েকদিন আপনারা মেডিসিন গুলাতে অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত, এখন দর্শক মূল্য হয়তো ভাবছেন মেডিসিন কোনটা, এটা আমি একটু পরে বলবো। আমি একটু পরে মেডিসিন গুলো একদম স্টেপ বাই স্টেপ বলবো, ইনশাল্লাহ আপনারা ফলো করতে পারবেন। তো মেডিসিন গুলা অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত আপনারা গ্রিন জুসটা ট্রাই করবেন। যদি 2 গ্লাস খাওয়ার পর যদি পায়খানা পাতলা হয়ে যায়, তাহলে 1 গ্লাস খাই ট্রাই করবেন। 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ পর থেকে ইনশাল্লাহ জুস খেলে আর অসুবিধা হবে না। মেক্সুজের তেল দিবেন। এরপরে আরেকটা কথা উনি বলেছেন যে উনি প্রথম দিকে মানে মাছ মাংস কম খেয়েছেন এবং বেশি পরিমাণে শাকসবজি খেয়েছেন। এখানে রোজার আগে কোনো মাছ মাংস খাই নাই। আপনি খেতে নিষেধ করছেন। রোজার পরে থেকে, রোজার মধ্যে থেকে, রোজার অল্প 2-1 দিন আগে থেকে আমি শুরু করছি এক বেলা শুধু ডিম অথবা মাছ মাংস এভাবে স্টার্ট করছি। ভেরি গুড। প্রথম দিকে আপনারা মাছ মাংস ডিমটা যদি না খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে মাছ মাংস ডিমের যে ডাইজেশন যে অ্যাবিলিটি আপনার কমে গিয়েছে। তখন আপনারা বেশি পরিমাণে প্ল্যান্ট বেস খাবারে থাকবেন, একটা জিনিস। তারপরে হচ্ছে যে এরপরে মাছ মাংস খেয়ে দেখবেন, এরপরে যদি দেখা যায় আপনি একটু ফ্যাটিক বা লুজ মোশন হচ্ছে, তখন আপনারা মাছ মাংস ডিমটা একটু ওয়েট করবেন টু হিল, টু গেট দ্য অ্যাবিলিটি টু গ্রো দ্য এনজাইমস। হ্যাঁ, দেন আপনারা আস্তে 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 আপনারা খাওয়া শুরু করবেন। আর বাদামটাও সাবধান থাকবেন, বাদামটা 1 মুঠের বেশি বাদাম খাবেন না। অনেকে 3 বেলা বাদাম খায়, এটা কিন্তু বাদাম শরীরে অতটুকু লাগে না। তো অতিরিক্ত বাদাম যে কারোর জন্যই আপনাকে অ্যালার্জি রিঅ্যাকশন করবে। বলেন, আপনি শেষ করে দেন। জি, বাদামটা এটা ভেরি রাইট, ইউ আর ভেরি রাইট। বাদামটা একটু বেশি খাইলে, আমি তো প্রথম দিকে 4টা 3টা 4টা 5টা করে, এখন আমি মোটামুটি 5টা 6টা করে বাদাম আগ্রাতে এবং শেষে খাচ্ছি। দুপুরে লাঞ্চ খাই আমি 2 চামচ লাল চালের ভাত,
মিক্সড ভেজিটেবল, অনেক সময় 2-3টা ভেজিটেবল দেয়, অথবা অনেক সময় মিক্সড ভেজিটেবল দেয়। আর প্রত্যেকদিন দুপুরে একটা শাক রাখি আমি, শাক পাওয়া যাচ্ছিল, যে কোনো শাক, এই পালং শাক বা যে কোনো শাক, একটা শাক রাখি। সালাদ খাই, ডাল খাই, বাদাম খাই, টক দই খাই। এটা দুপুরে খাইতাম এটা। প্রথম দিকে আমি টক দইটা খাইতে বুঝতে পারি না আমি। আর রাতে 1 চামচ লাল চালে ভাত, সবজি, সালাদ, ডাল, বাদাম, টক দই এটা খাচ্ছি। আর যেটা হলো যে আমি এর আগে আমাকে কোলন হাইড্রোথেরাপি করতে বলছিলেন, আমি 3টা কোলন হাইড্রোথেরাপি করাইছি, আর ওজন থেরাপি করাইছি 7টা। ভেরি গুড। ওজন থেরাপি আপনাদের যেহেতু আইবিএস হলে কি হয়, ইনফেকশন তৈরি হয়, ক্যান্ডিডা বা প্যাথোজেন গ্রো হয়, তো ওজন থেরাপি এটা খুব পাওয়ারফুল, যে তারা মানে অ্যান্টাই ইনফেকশনের জন্য কাজ করে। আর কোলন থেরাপি যেহেতু আইবিএস হলে কোলনটা যদি ক্লিন করলে তখন আপনার বাউল মুভমেন্টটা, তারপরে হিলিংটা সহজ হয়। হ্যাঁ, তো দুটো থেরাপি খুব ইম্পর্টেন্ট। আবার একটা জিনিস, কোলন হাইড্রোথেরাপি করার দরকার নাই যদি আপনাদের বাউল কষা না হয়, মানে পায়খানা কষা না হয়। হ্যাঁ, তো তো ঠিক আছে, আপনি বলেন আর কিছু করেছেন না রেজা সাহেব? না, মোটামুটি এইটুকুই, যে যেটা আমি বললাম যে আমি এইভাবে, এবং রমজানে যেটা করতেছি যে আমি এক বেলায় সকালে আগ্রাতে মাছ মাংস খাচ্ছি, সেই সাথে একটা ডিম খাচ্ছি, আর বাদাম অল্প অল্প করে বাদাম খাচ্ছি। আমার কোনো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না। আর আপনি যেটা বলছিলেন হোল মিল্কটা দই করে খাচ্ছি, র মিল্কটা নট দা র মিল্কটা খাওয়া শুরু করছি। এটা র মিল্কটা খাচ্ছি, র দইটা খাচ্ছি। র দইটা খাওয়ার পরে এখন যেটা আমার সাইনোসাইটাসটা চলে গেছে, ডিপ্রেশনটা চলে গেছে, স্লিপ ডিসঅর্ডারটা আমি দেখতেছি 3-4 দিন যাবত স্লিপ ডিসঅর্ডারটা অনেকখানি ইমপ্রুভ হয়ে গেছে। আইবিএসটা নাই, ব্যাক পেন গুলা, হিল পেন গুলা এগুলা চলে গেছে। এখন শুধু আমার অন্যান্য প্রবলেম গুলা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার উসিলায় আল্লাহ ভালো করে দিয়েছে। টিনিটাসটা আমার সামান্য রয়ে গেছে, আশা করতেছি এটা আমার কাছে। হ্যাঁ, টিনিটাস আস্তে আস্তে যাবে। তো আপনি দর্শক মণ্ডলীকে একটু বলবেন কিছু সংক্ষেপে 1 মিনিটে, যে আপনার অভিজ্ঞতা, আপনার সবাইকে কিছু কোনো উপদেশ দেবেন। আপনি তো আমাদের আমি যেটা মনে করি যে ফার্মাসিউটিক্যাল ড্রাগটা আপনাদের সাথে 100% একমত, এটা ইমার্জেন্সির জন্য। কিন্তু এই যে ক্রনিক ডিজিজ, আইবিএস, তারপরে এই সাইনোসাইটিস, এই যে বাংলাদেশের ডাক্তাররা, আই এম সরি টু সে, যে আমি 3বার আমাকে সাইনাস অপারেশন করেছি, 4বার। আমি একবার ইন্ডিয়া গিয়ে পরে টিয়ার ডাক্ট ইনজুরি করে ফেলে, সেটা আমি ইন্ডিয়া গিয়ে ঠিক করে আসি। এই জিনিসগুলো আমাকে যদি আমি গুণা করে 35 বছর আগে জানতে পারতাম যে রাইনাইটিসের জন্য যদি প্লেন বেসড খাবার খেলে ভালো হয়ে যায়, এটা যদি আমি জানতাম, আল্লাহ, আমি এই যে বলতে হয় যে 35 বছর আগে যদি আপনার সাথে দেখা হইতো তাহলে এটা অনেক ভালো হইতো। যেটা আমি এই জন্য দর্শকদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা এটা মনোযোগ সহকারে, আপনারা একটু ধৈর্য সহকারে, এটা অনেক সময় একটু প্যাশন লাগে, একটু ওয়াইফের বা সাপোর্ট লাগে, যে কারণ জুস করা ছেলেরা আমরা বাংলাদেশে ওইভাবে অভ্যস্ত না। একটু ধৈর্য সহকারে যদি ফলো করতে পারেন, আমি শিওর যে এটা খুবই অল্প দিন, উইদিন 15 to 20 ডেজ এর ভিতরে, কারণ আমি এটা দীর্ঘদিন যাবত শুরু করছি, কিন্তু প্ল্যান বেস আমি ডায়েটটা শুরু করি নাই। তখন আমি জাহাঙ্গীর কবির ভিডিও দেখে শুরু করছিলাম, কিন্তু প্ল্যান বেস খাবারের আমি জানতাম না। প্ল্যান বেস খাবারে আসার উইদিন 15 to 20 ডেজ এর ভিতরে আমার আইবিএসটা কন্ট্রোল চলে আসছে। এই জন্য দর্শকদের প্রতি আমার একটাই অনুরোধ, যারা দেখতেছেন, যে আপনারা যদি প্ল্যান বেস খাবারটাকে, যে এটা যদি ফলো করতে পারেন, এটা মানে নিশ্চিতভাবে ইনশাল্লাহ এটা মানে রিলিফ হয়ে, এটা থেকে মুক্তি পেয়ে যাবে। এটা ছাড়া আমি ফার্দার আমি বাংলাদেশে, কারণ প্রফেসর মাহমুদ হাসান সাহেবের বই আমি পড়েছি, উনি বেল থেরাপি দিয়েছে, কত থেরাপি দেয়, উনি সারেন্ডার করছে ইংলিশে। পিজি হসপিটালের প্রফেসর ছিল গ্যাস্ট্রোএন্টারোলজি, মাহমুদ হাসান সাহেব, ডক্টর ইব্রাহিম হয়তো চিনবেন। আমি ওনার বইয়ে পড়ছি, যেহেতু আমি ফার্মাসিউটিক্যাল, আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েট ডিরেক্টর। আমি ওই বই পড়া, ওনার বইটা পড়ে আমি নিজেও হতাশ। উনি বলতেছে যে এটা আর ওইভাবে কোনো ভালো ট্রিটমেন্ট নাই, এটা ভালো হবে না। কিন্তু আমি নিজে আজকে একটা জ্বলন্ত প্রমাণ যে এখান থেকে আল্লাহ আমাকে আপনার ওসিলা রিলিফ দিয়েছে। এই জন্য আমার একটাই অনুরোধ, যে মানে ধৈর্য না হারিয়ে যে প্ল্যান বেস ডায়েটটা যদি ফলো করা যায়, তাহলে এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আপনারা ডক্টর মুজিবুল হক সাহেব যেভাবে গাইড করেন, এইভাবে ফলো করলে ভরসা হয়ে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে এখানে ডায়েটটা মেইন, তারপরে ওষুধগুলা যদি আমরা ইনটেক করি, আমার মনে হয় যে এটা নিশ্চিত ভালো হয়ে যাবে।
থ্যাংক ইউ, এটাই আমার বলা। থ্যাংক ইউ সো মাচ আজাদ সাহেব, আমরা খুব আনন্দিত যে আপনি 38 বছরের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। আমাকে একটা জিনিস আমি অ্যাড করতে হচ্ছে যে আমরা চাই যে আমার দর্শক মণ্ডলী যেন কোনো ব্যাপারে কোনো ভুল না বুঝে কনফিউশন না হয়। সেটা হচ্ছে যে শুধু প্ল্যান বেসে গেলে হবে না, মনে রাখবেন আপনি যদি মেডিসিনগুলো শুরু না করেন, হুট করে প্ল্যান বেসে গেলে আরো বেশি ডায়রিয়া হওয়া শুরু করবে। তো এটা একটু আমার তো ইনিশিয়ালি ডায়রিয়া হয়েছিল, আমি তো প্রথম বুঝতে পারি না। আমি যখন আপনাদের দেখানোর আগে আমি গত অক্টোবর মাস থেকে জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখে আমি সকালে হাঁটতাম এবং 2টা করে ডিম খাইতাম, মাংস খাইতাম। আমি তো প্রথম বুঝতে পারি নাই, আমার হঠাৎই ডায়রিয়া হয়ে যেত। কিন্তু যখন আমি প্ল্যান বেসে চলে গেলাম এবং আপনার মেডিসিন গুলো ফলো করলাম, ইনিশিয়ালি আমার সপ্তাহখানেক একটু ডায়রিয়া ভাব ছিল। তখন তো আমি একবারই তো এই প্ল্যান বেস জুস গুলা শুরু করছি 2-3 গ্লাস করে। এটা আমি বুঝতে পারি নাই, তারপরে আমার 1 সপ্তাহ বা 10 দিনের মাথায় কন্ট্রোল হয়ে আমার এটা পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে। তারপরে আর ফার্দার আমার কখনো ডায়রিয়া বা অন্য কিছু হয় নাই। তো একটা লাস্ট প্রশ্ন, আপনার কয়দিন লেগেছিল মানে আপনার মোটামুটি শুরু আমাদের পুরো ডায়েট এবং মেডিসিন শুরু করার পরে আপনার কয়দিন লেগেছে সুস্থ হতে? আমার মনে হয় 15 থেকে 20 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের সবার জন্য দোয়া করবেন। দর্শক মণ্ডলী, ওনার কথা হলো আপনার জন্য হয়তো এক্সাম্পল হয়ে থাকবে। ঠিক আছে, আপনার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ পরে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আল্লাহ। স্যার, আমরা খুবই চমৎকার ভাবে শুনলাম যে আপনি আপনার ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করে তিনি বর্তমানে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সো আইবিএস নিয়ে যে কথাগুলো আসলে আমাদের অনেক দর্শকদের মধ্যে হয়তো ভয় কাজ করে, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, তো এটার আসলে 2টা তো স্যার মানে ভ্যারাইটি থাকে। তো অনেকের মধ্যে হয়তো এই সমস্যাগুলো আছে। তো কোন ক্ষেত্রে মানুষ কি করবে স্যার, এটা যদি আপনি একটু বলতেন। এটা তো হচ্ছে আসলে মানে আপনি বলছেন সাইন, মানে কিভাবে বুঝবে যে কোনটা কি হচ্ছে, এটা বলতে চাচ্ছেন তাই না? কি কি সাইন থাকতে পারে এবং পাশাপাশি ট্রিটমেন্ট হিসেবে আপনি কি তাদেরকে সাজেস্ট করবেন, সেই বিষয়গুলো যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন স্যার। অবশ্যই। তো এখানে প্রথমত বলবো যে আপনারা যদি কোনো যাদের ইরিটেবল বাউল সিনড্রোম আছে বা ইরিটেবল বাউল ডিজিজ আছে, এটা আপনার ডাক্তারের সাথে কথা বলি আপনারা কনফার্ম করে নেবেন আপনার কোন ধরনের সমস্যা হচ্ছে। মেবি আপনার হ্যামারয়েড, মেবি ফাইলস, মেবি ফিস্টুলা, মেবি কোন ধরনের ইস্যুগুলা আপনারা আইডেন্টিফাই করবেন। মানে শুধু আইবিএস বলে আপনারা চিকিৎসা শুরু করবেন না। হ্যাঁ, তো আর প্রত্যেকটা টাইপের উপরে আমার বিভিন্ন ভিডিও আছে, এগুলো আপনারা ফলো করবেন। তো আজকে যেহেতু আমরা আইবিএস এর কথা আসছে, তো আইবিএসটাই বলি। যেহেতু আইবিএস এর কোনো মেডিকেল কোনো রেকর্ড থাকে না, এটা অল অ্যাবাউট আপনার সিনড্রোমগুলো হচ্ছে যে আপনার নশিয়া, বমিটিং, ব্লোটিং হবে, তারপর হচ্ছে ডায়রিয়া হবে বারবার, আবার কনস্টিপেশন হয়, তখন ডায়রিয়া কনস্টিপেশন তারা অল্টারনেট করে হয়, অনেকেরই শুধু একটা হয়। কিন্তু একটা ইউনিক জিনিস দেখলাম, আমার মেল পেশেন্ট মানে পুরুষ পেশেন্টদের মধ্যে শুধু ডায়রিয়াটা বেশি হয়। আবার ফিমেল পেশেন্ট যারা মহিলাদের ক্ষেত্রে আমি দেখেছি যারা তাদের কনস্টিপেশনটা খুব বেশি হয়। হ্যাঁ, তো এটা একটা সাইন আপনারা মনে রাখবেন। এরপরে আপনার ব্রেন ফগ হয়, যেহেতু আইবিএসটাকে বলা হয় এটা ব্রেন ডিজিজে বলা হয়, যেহেতু আমাদের ইন্টেস্টাইন থেকে আমাদের গাট থেকেই আমাদের ব্রেনটা কন্ট্রোল হয়। কারণ ব্রেনের যে নিউরোট্রান্সমিটার ফর ইনস্টেন্স সেরোটোনিন, এটা 95% তৈরি হয় ব্রেন থেকে, আমাদের গাট থেকেই। হ্যাঁ, তো একটা জিনিস হচ্ছে যে আপনাদের এটা নিয়ে খুব সচেতন হওয়া দরকার যে যেহেতু পৃথিবীর আজকে 15 থেকে কোনো ক্ষেত্রে 25% মানুষ এই আইবিএস রোগে ভুগছে। কেউ বুঝতেছে, কেউ বুঝতেছে না। যে এবং এটা যখন লং রান, যখন অন্য রোগে টার্ন করে, তখন মানুষ ডাক্তার কাছে যায়, তখন মানুষের সুস্থতার জন্য কোনো উপায় থাকে না। তো আমি বলবো যে আপনারা এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে এটা রুট কজটা কি, রোগটা কোত্থেকে আসছে। এটা যদি না বুঝি, আমার যে ট্রিটমেন্টটা আপনার জন্য নেওয়াটা কঠিন হবে। তো আমি আপনাদেরকে বলি যে রোগটা কোত্থেকে এসছে এটা আপনারা বুঝে নেন। মনে রাখবেন, আমরা প্রতিনিয়ত দৈনন্দিন কাজে, সামাজিক কাজে আমরা সবসময় স্ট্রেস ফিল করি। স্ট্রেস হচ্ছে এটার একটা প্রাইমারি কন্ট্রিবিউটর, কারণ স্ট্রেস কন্ট্রোল করছে আমাদের নার্ভাস সিস্টেমকে, এবং নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে যে আমাদের ইন্ট্রিনসিক যে নার্ভাস সিস্টেম যেটা, এটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের হজম, ডাইজেশন, ইন্টেস্টাইনাল, এখানে যে নিউরন গুলো আছে, এই নিউরন গুলো নার্ভাস সিস্টেমের নিউরন, তারা কন্ট্রোল করে হচ্ছে আমাদের এনজাইম প্রোডাকশন, আমাদের ডাইজেশন, আমাদের ইনফ্লামেশন গুলো কন্ট্রোল করে। তো স্ট্রেস যখন থাকবেন, তখন আপনার এই নার্ভাস সিস্টেম যেটা ইন্ট্রিনসিক যেটা, এটা আপনার ঠিকমতো কাজ করবে না। তখন আপনার এনজাইম তৈরি হবে না, আপনার ব্রেন হরমোন তৈরি হবে না, আপনার ধরনের ইনফ্লামেশন শুরু হবে। তো ইনফ্লামেশন শুরু হয় তখন খাবারটা ডাইজেস্ট করতে গিয়ে আমাদের এই গাটকে অনেক কন্ট্রাক্ট করতে হয়।
তখন আর এটা সম্ভব হয় না, তখন ইনফ্লামেশনের কারণে আমাদের পায়খানা লুজ বা টাইট হয়ে যায়, পায়খানাটা মুভ ঠিক মতো, আমাদের স্টুলটা ঠিক মতো মুভ করে না। আর একটা কমন যে কারণ সেটা হচ্ছে অ্যাসিডিটি। আমাদের অ্যাসিডিটির সমস্যা আমরা আগে লাইভে বলেছি যে প্রায় 70% মানুষ, অ্যাকর্ডিং টু রিসার্চ ডেটা 70% মানুষ কোনো না কোনো রকমের অ্যাসিডিটিতে ভুগছে, অ্যাসিড সমস্যা ভুগছে, যারা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিস বা গার্ড, আমরা যে কোনো ধরনের টাইপ বলি না, রুট কজ তো আসলে একই। তো এই যারা অ্যাসিড সমস্যায় ভুগছে, অ্যাসিড রিফ্লাক্স জাতীয় কোনো সমস্যায় ভুগছে, তাদের একটা বড় সম্ভাবনা থাকবে তারা এই রোগে আক্রান্ত হবে একটা সময় পরে। প্রাইমারিলি হবে না, একটা সময় যদি আপনারা যদি অ্যাসিড রিফ্লাক্স কন্ট্রোল না করেন, আপনাদের দীর্ঘ সময় ধরে অ্যাসিড কমে গেলে আপনার ইনফ্লামেশন বাড়বে, তখন গাট ফ্লোরা কমে যাবে, গাট ফ্লোরা কমে গেলে আপনাদের লুজ মোশন বা আইবিএস শুরু হবে। এরপর ইনডাইজেশন। যেহেতু অ্যাসিড কমে যায় আমাদের শরীরে, আমরা উল্টা আরো অ্যান্টাসিড খাচ্ছি, যেটা এগেইনস্ট দ্য সায়েন্স। আমরা অ্যাসিড একটু অ্যাড না করে অ্যান্টাসিড যখন খাই, তখন আমরা অ্যাসিডটাকে আরো কমিয়ে দিচ্ছি, তখন সারা জীবন আমরা অ্যান্টাসিড খেয়ে খেয়ে আমাদেরকে সার্ভাইভ করতে হয়। এতে হয় কি, আমাদের ডাইজেশন থাকে না, কারণ পেটে খাবারটা হজম হওয়ার জন্য একটা সার্টেন লেভেল অফ অ্যাসিড লাগে, সেটা হচ্ছে পিএইচ 2.5 এর মধ্যে থাকতে হয়। পিএইচ 2.5 পার হয়ে গেলে তখন আর ডাইজেশনটা ঠিকমতো হয় না, তখন ব্যাড প্যাথোজেন্স গ্রো করে। যখনই ব্যাড প্যাথোজেন্স গ্রো করে, তখন আমাদের যে পেটের যে 3টা লেয়ার থাকে, এই ইন্টারনাল লেয়ার যেটা, হ্যাঁ, যে ইনার লেয়ার যেটা আর কি, ইনার লেয়ারটা আমাদের ইনার লেয়ার যে ইন্টার সেলুলার যে স্পেস গুলা বেড়ে যায় বা ফাঁক হয়ে যায়, বা ইন্টারসেলুলারে দিয়ে আমাদের টক্সিন, আনডাইজেস্টেড ফুড, প্যাথোজেনস গুলা বেরিয়ে এসে সারা শরীরে ব্যথা করে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখি, এখানে ব্যথা, এখন ডাক্তার বলে এখানে কি হলো, তাহলে আপনার গ্যাস্ট্রিক আছে, হ্যাঁ গ্যাস্ট্রিক আছে। তাহলে তো ব্যথা দেখলে মনে করে যে আমার তো মনে হয় ঘাড়ে কি সমস্যা হলো, আমার তো মনে হয় শোল্ডারে কোন ব্যথা হয়ে গেলো, আমার তো এখানে এক্সরে করতে হবে। জাস্ট এই যে টুকটাক বডি পেন, এগুলার মেজর কারণই হচ্ছে যখন আপনার লিকি গাট থাকে। কারণ আপনি বলছি যে আনডাইজেস্টেড ফুড, আপনার অ্যাসিড এবং ব্যাকটেরিয়াল গুলো আপনার লিক হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এখানে ওখানে ব্যথা, ডিসকমফোর্ট, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা। কোমর ব্যথাটা হচ্ছে অন্য কারণে হতে পারে। তো ওভারঅল যে ব্যথাটা এটা এইভাবে হয়। এবং আরেকটা দিন খেয়াল রাখবেন, শুধু এখানেই না, এইভাবে প্যাথোজেন গুলো যখন আমরা লিকি গাট হয়ে সারা শরীরে ছড়িয়ে যায়, অনেকে ব্রেনের মধ্যে আমরা দেখি যে মোল দেখি, প্যাথোজেন দেখি, ফাঙ্গাস দেখি। তো এটা খেয়াল রাখবেন যে এই লিকি গাটটা এত ভয়ঙ্কর, একদিকে যেমন আপনার আইবিএস করছে, ব্রেন ফগ করছে, একদিকে পুরো শরীরের সমস্ত ধরনের ইনফ্লামেশন তৈরি করছে। তো মোটামুটি এরপরে হচ্ছে টক্সিসিটি একটা কারণ। আমরা আজকে যে খাবারগুলো খাই, এগুলো খাবার না, এগুলো টক্সিক কেমিক্যাল আসতেছে, প্রিজারভেটিভ, আমাদের হচ্ছে যে ফ্রাই ফুড গুলো, আমাদের যে প্লাস্টিক গুলোতে বিপিএ আছে, হ্যাঁ, আমাদের হেভি মেটালস আছে, অনেক ধরনের পাতিল থেকে আসে, আমাদের টুথ ফিলিং থেকে আসে, হ্যাঁ। এরপরে আজকে সবজির মধ্যে থাকে হার্বিসাইড, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, হ্যাঁ। তো এই যে সব ধরনের কেমিক্যাল আমরা অ্যাবজর্ব করছি বিভিন্নভাবে, এগুলো আমাদের সেই ইনফ্লামেশন তৈরি করার কারণে আমাদের আইবিএসটা বেসিক্যালি হয়। তো এনিওয়ে, তো আপনি যেটা বলছিলেন যে আসলে এটা সমাধান কি, তো আমাদের দর্শক মণ্ডলীকে আমরা আগেও চাচ্ছিলাম বলতে যে আপনারা কিভাবে প্রটোকলটা ফলো করবেন। প্রটোকল ফলো করতে গিয়ে প্রথম কাজটা হচ্ছে প্রথম ফুডটাকে টোটালি চেঞ্জ করে ফেলতে হবে। কিভাবে চেঞ্জ করবেন? প্রথম কাজ হলো যে খাবারটা অ্যাভয়েড করতে হবে সেটা আপনাকে জানতে হবে। যেমন যে কোনো প্রসেস ফুডই হচ্ছে ইনফ্লামেটরি, আপনার প্রসেস ফুডটা বাদ দিবেন, কেমন? তারপরে হচ্ছে যে আপনারা ফাইবার দেখলে খাবেন না, যে ফাইবারটা ইনসলিবল, যেমন নাটসে থাকে। আমি ওই আমাদের যে রাজা সাহেব নিজে বললেন যে বেশি নাট খেলে সমস্যা হতো, এটা আমার সব পেশেন্টের মধ্যে হয় দেখি। তো নাটস যার ইনসলিবল ফাইবারটা আপনারা কম করে খাবেন, কারণ এগুলো আপনাকে আরো তখন আর ডাইজেশন না হলে ইট ইজ গোনা স্টিমুলেট ইউর স্ট্রেস, এটা খেয়াল রাখবেন। তারপরে যে খাবারটা আপনার গ্যাস হয়, যেমন আজকে কনভেনশনাল ডেইরি খেলে আপনার গ্যাস হবে, কারণ এটা পেস্টুরাইজ করলে এটা এনজাইম থাকে না, এটা ডাইজেশন হবে না, তখন এটা আপনি ব্লোটিং ফিল করবেন, আপনি আরো বেশি ব্রেন ফগ, আরো ইস্যুগুলো তৈরি হবে। তো যে খাবারটা গ্যাস হয়, যেমন ডেইরি এবং কনভেনশনাল ডেইরি, র মিল্ক পালি খাবেন, কনভেনশনাল ডেইরি। তারপর হচ্ছে যে ফ্রুটস, কিছু ফ্রুটস আপনার গ্যাস হতে পারে, আপনি দেখেন তো, বা ফ্রুক্টোজ জাতীয়, এটাও আপনি খেয়াল রাখবেন। তো এরপর যে এনিম্যাল ফ্যাট, ওই যে আমাদের যেটা বললেন, আমি যেটা বলেছি ওনাকে, এনিম্যাল ফ্যাটটা আপনারা একদম কমে নিয়ে আসবেন। পারলে প্রথম 1 মাস আপনারা কোন ধরনের ডেইরি খাবেন না আপনারা, এটা আপনারা কোন ধরনের এনিম্যাল ফ্যাট খাবেন না। এরপর আস্তে আস্তে একটা করে অ্যাড করেন, দেখে আপনি কোন এনিম্যাল ফ্যাটটা আপনার জন্য বেশি সুইটেবল।
তাহলে এনিমেল ফ্যাটটা একটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে আসেন গ্রেন। গ্রেন অনেক সময় লাল লাল ভাতের মধ্যে গ্রেন থাকে, এটা অনেকের জন্য সমস্যা হতে পারে। আর হুইট গ্লুটিন বেস যে গ্রেনগুলো আছে, যেমন যেমন স্যামোলিনা যেটা সুজি, এটার মধ্যেও গ্রেন আছে। তারপরে হুইট বেস মানে ময়দা আটার যত খাবার আছে সবগুলা 100% কনফার্ম যে এটা ইনফ্ল্যামেটরি, এটা প্রুভেন। এটাকে নিয়ে অনেক ডিজিজ হচ্ছে, সেলিয়াক ডিজিজ হচ্ছে, অনেক ধরনের ডিজিজ হচ্ছে, বাট ফর শিওর আইবিএস পেশেন্টের জন্য 100% এটা আপনার জন্য ইনফ্ল্যামেটরি। আপনার গ্রেন ফুড এই ধরনের গ্লুটিন গ্রেন গুলো বাদ দিবেন। তারপরে আপনার পার্সোনাল লাইফে যদি দেখেন কোন কোন খারাপ অ্যালার্জি হয়, যেমন আপনি দেখেছেন আপনার ধরেন যে যেমন আমার যখন অ্যাজমা ছিল এক সময়, হ্যাঁ, তো আমি কলা খেতে পারতাম না, আমি ওকরা খেতে পারতাম না, আমি গরু গোস্ত খেতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আমি গরু গোস্ত খেতে পারি। তো এখনো আমার খুব বেশি গেলে সমস্যা হয়, আমি খুব লিমিটের মধ্যে থাকি। তো যেটা আপনার অ্যালার্জি হয় আপনি সেই খাবারটা আপনি খাবেন না। অ্যালার্জি খাবার মানে হচ্ছে ওখানে আপনার ইনফ্লামেশন শুরু হবে, আপনার আইবিএসটা আরো ওর্স হবে। এরপরে নাইট শেড বলে একটা ফুড আছে। নাইট শেডের মধ্যে একটা ক্যাসিন নামের একটা প্রোটিন আছে। এই ক্যাসিন প্রোটিনটা এবং ল্যাকটিন প্রোটিন আছে, এগুলা ইজ হার্ড টু ডাইজেশন। তো যেমন হচ্ছে যে যেমন কথা থাকে এগুলো থাকে হচ্ছে বেগুন, এগুলো থাকে হচ্ছে যে টমেটো, এগুলা থাকে হচ্ছে যে একটা কিছু কিছু সিড যেমন 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 কিছু সিডের মধ্যে থাকে, যেমন এক ধরনের ডালের মধ্যে থাকে, কিছু ডালের মধ্যে থাকে, এগুলো আপনার টেম্পোরারি অ্যাভয়েড করবেন। তো তাহলে আরেকটা জিনিস করবেন, যখন আপনার আইবিএসটা বেশি থাকবে আপনি ওভারহিট করবেন না। আপনি খাবারটা যদি আমরা সবাইকে বলি যে আপনার খাবারটা বারবার খাবেন না, কিন্তু আইবিএস পেশেন্টদের জন্য 2-3 বার খাওয়া ইজ ওকে, বিকজ তারা তো পুরো পেট খেলে আবার পায়খানা পাতলা হয়ে যাবে। তারা হাফ পেট রাখবেন যাতে করে পেটকে বেশি কন্ট্রাক্ট করতে না হয়, কারণ আপনি বেশি কন্ট্রাকশনে গেলেই আপনার এটা লুজ হয়ে যাবে। কেন মনে রাখবেন আমাদের ডাইজেশনটা একটা হয় বায়োকেমিক্যালি, একটা হয় মেকানিক্যালি। তো মেকানিক্যাল ডাইজেশনটা করতে পারে না, কারণ আপনার ইন্টেস্টাইন থাকে ইনফ্লামেটেড থাকে, আপনার পেটের লেয়ার গুলো মানে গাটের লেয়ার গুলো, ইন্টেস্টাইন লেয়ার গুলো, এটা খেয়াল রাখবেন। তো ওভারহিট করবেন না। এবার আসেন তাহলে ন্যাচারাল মেডিসিন কি লাগবে এর পাশাপাশি আপনার হচ্ছে অরিগানো অয়েল। অরিগানো অয়েল বাংলাদেশে আমরা দ্রুত আপনাদেরকে ডাক্তাররা আছেন, আপনারা দ্রুত এটা নিয়ে আসা দরকার আপনাদের চেম্বারগুলোতে। অরিগানো অয়েল নাম্বার 1 ফর IBS, ইভেন ফর IBD, ইভেন ফর UC। সো অরিগানো অয়েল লাগবে আপনাদের। তো আমি ওই যে আমাদের রাজা সাহেবকে আমি পাঠিয়ে দিয়েছি এখান থেকে। তারপরে হচ্ছে যে অ্যাক্টিভেটেড কার্বনটা আপনার ইনফ্লামেশন কমায়, টক্সিনটাকে কমায়। আর্টিচোক এটাও কাজ করে। এরপর প্রোবায়োটিক তো লাগবেই, এরপর জিঙ্ক লাগবে, L-গ্লুটামিন। তো L-গ্লুটামিন, তারপর জিঙ্ক, তারপরে হচ্ছে যে ডাইজেস্টিভ এনজাইম লাগবে সাথে। এরপর ফার্মেন্টেড ফুডগুলোর মধ্যেও তারা একজন ল্যাকটিক অ্যাসিড থাকে, যে ল্যাকটিক অ্যাসিডটা আমাদের তখন আপনার গাট হিলে সাহায্য করে। এবং হচ্ছে যে আমি একটা থেরাপি দেই আমার এখানকার পেশেন্টদেরকে, যেটা বলি সেটা হচ্ছে আপনারাও ফলো করতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা গরম পানিকে বয়েল করবেন, বয়েল করে সেখানে আপনারা 10 গ্রামের মতো অ্যালোভেরা জেল ছিলে দিবেন ওখানে, জাস্ট 1 উত্তরাণি দিয়ে নামায় ফেলবেন। আর অ্যালোভেরা জেলের পাশাপাশি 5-7টা পুদিনা পাতা দিবেন, পুদিনা পাতা। তাহলে পুদিনা পাতা যেটা পেপারমিন্ট বলে, পেপারমিন্ট এবং অ্যালোভেরা জেলকে 1 উত্তরাণি দিয়ে নামিয়ে ফেলবেন। নামিয়ে এই জুসটাকে 3 গ্লাস জুস বানাবেন এখান থেকে। এই 3 গ্লাস জুস আপনি খালি পেটে দিলে 3 বার খান। এটা ভেরি মাচ গুড হিলার ফর ইউর ইন্টেস্টাইনাল ইনার লেয়ার। তো দেখবেন এটা খুবই আইবিএস এর জন্য খুব কাজ করে। তাছাড়া মেন্টাল রিল্যাক্সেশন, যেটা আগে বলেছি, মেন্টাল স্ট্রেস হচ্ছে আইবিএস এর, এটাকে ব্রেন ডিজিজ বলা হয় কেন, কারণ আপনার মেন্টাল রিল্যাক্সেশন আপনার দরকার হবে। তো সেই জন্য আপনি কি করতে পারেন, ইউ ক্যান গো টু দ্য নেচার, you can enjoy the beauty, you can play, you can make your playing buddy, you can read the book, আপনার ইয়োগা করতে পারেন। আপনার শখ, যেমন আপনি ধরেন বাইক লাইক করেন, আপনি বোটিং লাইক করেন, যেটা আপনার প্যাশন, এটা যদি করেন তাহলে হবে কি বাড়ি অটোমেটিক্যালি একটা রিল্যাক্সেশন, একটা হিলিং মুডে থাকবে, একটা মেন্টাল একটা পিস পাবে। এই যে মেন্টাল পিস যদি পান, ইট ইজ গোনা বি অ্যামেজিং আপনার আইবিএস হিলিং এর জন্য। তো আমি একটু সামারি করে বলি। প্রথম হচ্ছে খাবারের কথা অনেকগুলো জিনিস বললাম, আপনারা এগুলো ফলো করেন। আপনারা ওভার ইট করা যাবে না, অল্প অল্প খেতে হবে, খুব অল্প না, মিডিয়াম হাফ পেট খেতে হবে। তারপরে হচ্ছে যে ন্যাচারাল প্রোডাক্টগুলো বললাম, অরিগানো অয়েল, অ্যাক্টিভেটেড চারকোল, আর্টিচোক, এগুলো যদি না পান বাংলাদেশে অন্তত অরিগানো অয়েলটা যদি পাওয়া যায়, সাথে অলিভ, নিম এবং পাপাইয়া, যেটা আমি খুব সহজ টিপস দিই।
অলিভ মানে জলপাই পাতা, নিম পাতা, পেঁপে পাতা, এগুলো তো পাওয়া যায়। তো এগুলা জুস করে যদি খালি পেটে খান এবং এই সময়টা যদি আপনারা কার্বোহাইড্রেট মুক্ত থাকেন, তাহলে তখন হিলিংটা সহজ হয়। আর যদি ইনফেকশন থাকে, ডাক্তার যদি বলে আপনার ইনফেকশন আছে, তাহলে অবশ্যই আপনার কার্বোহাইড্রেট ফুললি অ্যাভয়েড করতে হবে, সেটাও খেয়াল রাখবেন। আর ফার্মেন্টেড ফুডগুলো খাবেন যেগুলোতে খুবই হিলিং ল্যাকটিক অ্যাসিড থাকে। তারপরে হচ্ছে যে আপনার মেন্টাল রিল্যাক্সেশন যেটা হবি, তা তো বললামই। আশা করি এগুলো ফলো করলে ইনশাল্লাহ আমাদের দর্শক মন্ডলী, আমাদের পেশেন্টরা উপকৃত হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনি একদম আইবিএস এর কারণ থেকে শুরু করে কেন হয়, কি আসলে এই বিষয়ে, ট্রিটমেন্ট কি, এভরিথিং মানে খুব চমৎকার করে গুছিয়ে বলে দিলেন। তো স্যার যেটা বললেন, আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ঠিক হচ্ছে না, রাতে ঘুম আসতে চায় না, আপনারা হয়তো অনেক স্ট্রেসে আছেন, হয়তো অনেক বেশি দুশ্চিন্তা করতেছেন, যেটা হচ্ছে স্যার বললেন মূল কারণ। পাশাপাশি আপনারা গ্লুটেন রিচ অনেক খাবার খাচ্ছেন, যেটা হচ্ছে ময়দা, আটা, এগুলো তো খুব বেশি পরিমাণে থাকে। আপনাদের অনেকের ময়দার রুটি না খেলে চলেই না, আটার রুটি না খেলেই চলে না, এই ধরনের অনেক অভ্যাস আছে। তো আপনারা অবশ্যই স্যারের পরামর্শগুলো মেনে চলবেন, স্যার যেভাবে বললেন খাওয়া দাওয়া, লাইফস্টাইল সবকিছু এভাবে মেনে চলবেন। তো স্যার আমার আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে মানে এই যে আমাদের গাট ইন্টেস্টাইন, তো এটাই কি মানে ম্যাক্সিমাম ডিজিজ প্রডিউস করে বা তৈরি করে কিনা? আসলে করে, ইয়েস। আমাদের ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেট বলছিলেন যে ফুড ইজ দ্য মেডিসিন, মেডিসিন ইজ দ্য ফুড। ইভেন আমাদের শুধু আমাদের আধুনিক বিজ্ঞান, আধুনিক মেডিকেল না, আমাদের কিন্তু আমাদের প্রফেসর ইসলাম বলেছেন, যে যে আমার পরবর্তী জমানার মানুষের রোগগুলা পেট থেকে আসবে। এবং উনি বলেছেন যে ওর্স্ট ভেসেল ইন দ্য ওয়ার্ল্ড ইজ এ ওভার ইটেন স্টোমাক। তার মানে পেট ভরে যারা খায়, মানে পেট ভরে খাওয়ার পরে, এটা হচ্ছে সবচেয়ে ওর্স্ট একটা প্লেস। চিন্তা করেন রাসূল ইসলাম কেন এগুলো বলেছেন, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তো উনি বলেছেন যে আমাদের পরবর্তী মানুষের রোগ হবে, সেটা পেট থেকে আসবে। এই যে হাদিসগুলো আমাদেরকে শিখায়, এবং আমাদের যে ফাদার অফ মডার্ন মেডিসিন, তাও একই জিনিস আমরা দেখি যে আসলে পেটের হেলথটা, গাট হেলথটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখছি, কারণ দেখছি যে আমরা পেট আসলে সবকিছু ফিল্টারিং করে। ভালো আপনি খাবার খাচ্ছেন, প্রয়োজনটা রেখে দিবে, খারাপটা আপনাকে ব্যাকডোর দিয়ে বের করে দিচ্ছে। কি সুন্দর না? কিভাবে আপনাকে সেভ করছে, আপনাকে নিউট্রিয়েন্ট দিচ্ছে, পুষ্টি দিচ্ছে। এরপর আপনি আবার দেখেন, যদি আপনার যদি ওয়েস্ট যদি রিমুভ করতে না পারে, তখন রোগগুলো তৈরি হয়। খেয়াল করছেন? তাহলে তার ডাইজেশনটার উপরে ডিপেন্ড করছে। যেন আপনার যখন ওয়েস্ট রিলিজ হলো না, তখন এখানে ইনফ্লামেশন হবে, তখন আপনার আইবিএস, আইবিডি, ইউসি রোগ তৈরি হচ্ছে। আপনি যদি এখানে ওয়েস্ট রিমুভ না হয়, আপনার হরমোন তৈরি হবে না ঠিক মতো, তখন আপনার ব্রেন কাজ করবে না, আপনার এনার্জি প্রোডাকশন হবে না। হ্যাঁ, তো কারণ এখানে থেকে আমাদের নার্ভাস সিস্টেমটা কন্ট্রোল হয়। তারপর হচ্ছে যে ইমিউন সেলগুলো তৈরি হবে কোত্থেকে? সেই যে ইমিউন সেল যে তৈরি হয়, সে তো ডাইজেস্টেড প্রোটিন থেকে তৈরি হবে। আমরা ইমিউন প্রোডাকশন ঠিক মতো হবে না, ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে যদি আমরা ঠিক মতো ডাইজেশন বা গাট হেলথটা আমাদের ভালো না থাকে। এরপরে আমাদের প্রতিনিয়ত দেখেন, আমাদের এই যে জয়েন্ট পেন নিয়ে প্রচন্ড কোমরে ব্যথা, শরীর ব্যথা, এটা খুব কমন রোগ। এই যে রেগুলার যে কমন যে ব্যথাগুলো, এগুলো করতে আমাদের এনাফ অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন থাকে না। তো অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন তো বেসিক খাবার থেকে আসার কথা। আমরা প্রোটিন শেক নেই, হয়তো টেম্পোরারি হেল্প হয়, ইটস নট এ পার্মানেন্ট সলিউশন। কিন্তু আমরা অ্যামাইনো অ্যাসিড নিজের খাবার থেকে তৈরি করতে হবে, এবং সেটা হচ্ছে না বলে আমাদের সমস্যা। এই যে সমস্যাগুলোর যে উন্ড হিলিং, টিস্যু যে ছিঁড়ে যাওয়া যেগুলো যে হয়, হ্যাঁ, টিয়ার হয়, এগুলা আমাদের হয়, তখন আমাদের সমস্ত পেইন গুলো হয়। এবং আমাদের নিউরো ট্রান্সমিটার, সেটা হয় হচ্ছে আমাদের গাট থেকে, সেগুলো তৈরি হয় না। হ্যাঁ, তো এরপর দেখেন আমাদের ওয়েট গেইন কেন করি? যদি আমাদের ইন্টেস্টাইনে যদি কোনো ব্যাকটেরিয়াল সিবো যেটা বলি আমরা, স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে সিবো হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন আমরা ওয়েটটা লুজ করে ফেলি। এক সময় ছিল মানুষের ওয়েট গেইন নিয়ে চিন্তা করতো, এখন দেখি ওয়েট লুজ নিয়ে মহা চিন্তা মানুষের। কারণ ইনফেকশনটা এত অ্যাভেলেবেল এখন সিবো থেকে। আপনারা একটু দর্শক একটু স্টাডি করেন, SIBO, সিবো, স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এখান থেকে আপনার ওয়েট গেইনের মেইন রুট কারণ হচ্ছে এটা। একজন মানে না, এটা না, আরেকজন একটা প্রশ্ন করেছিলেন, দেখেন এই যে মানে আপনার মানে আইডিয়া ইয়াগুলোর সাথে মিলে যাচ্ছে। ওয়েট গেইন করার উপায় কি ফ্রম আইবিএস? আপনি ব্যাকটেরিয়াল ইনফ্লুয়েন্সে বেরোতে হবে। আমি বলছি, এটা আমি বলে দিচ্ছি একটু, যেহেতু প্রশ্নটা আছে এর মধ্যে শেষ করি। আমার একটা পয়েন্ট ছিল শেষ করার, যে পেট থেকে যে রোগগুলো আসে আপনার দেখাচ্ছিলাম, তাহলে আপনার একদিকে এনজাইম প্রোডাকশন হচ্ছে না, আপনার নিউরোট্রান্সমিটার হচ্ছে না, ইমিউন সেল তৈরি হচ্ছে না, সব তো গাট থেকে আসছে। এরপর দেখেন আপনার যদি আমরা কনস্ট্যান্ট ফ্যাটিক থাকি,
যে ধরনের মানে ইমিউন ইনফ্লামেটরি যে রোগগুলা, ফ্যাটিক থাকি আমরা, বা হরমোন প্রোডাকশন, হরমোন ডিসফাংশন হয়, এরপর লেকি গাট হয়, তাহলে এখান থেকে কিন্তু সব রোগগুলো একে শুরু। আমরা এটা ফিক্স হতে পারি, সবগুলো ফিক্স সহজ হবে, হ্যাঁ, আমাদের রোগগুলো চলে যাবে। তো আমার পেশেন্টদের যখন 10টা রোগ নিয়ে আসে, আমি যখন প্রথম গাটটাকে ফোকাস করি, তখন দেখি বাকিগুলো অনেকগুলো রোগ এমনি চলে যায়। পরে দেখে দেখে কি কি সমস্যা আছে এগুলো সলভ করলেই মানুষের পার্মানেন্টলি আমরা ফিক্স হতে পারি, আলহামদুলিল্লাহ। তো ওয়েট গেইন করার উপায় কি ফ্রম আইবিএস? আচ্ছা, বলছি না ওই যে সিবো যখন হয়, মনে রাখবেন সিবো যখন হয় তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলেই, যেটাকে বলা হয় ক্রিমি আর কি। এখন ক্রিমি আপনারা বলছেন আমি তো ক্রিমি ওষুধ 6 মাস পর পর খাই। দেখুন, সিনথেটিক ড্রাগ আপনারা ওভার ইউজ করবেন না, আনলেস ইজ রিয়েলি বিগ ট্রাবল। কারণ সিনথেটিক ড্রাগ আপনার গুড ব্যাকটেরিয়াকে র্যান্ডমলি মেরে ফেলে। যাতে করে হয় কি, আপনার লং রান ডাইজেশন ঠিক মতো হবে না, ওয়েট আর গেইন করতে পারবেন না। তো ন্যাচারাল ওইটা আপনারা ফলো করেন যেখানে সম্ভব। বাকিটা তো আপনার ডাক্তার, হসপিটাল, মেডিকেল, তো এটা আমাদের জন্য ব্লেসিং। আজকে পৃথিবীতে আমাদের একটা যে মডার্ন মেডিসিন আমাদের কাছে এসছে, কিন্তু আপনারা কথা মেডিসিন নেবেন, এখানে ওয়েট গেইনের জন্য মেডিসিন নেবেন কি, আপনারা মেডিসিন নেওয়ার দরকার নেই। এনিওয়ে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে স্থিরতা। যদি আপনারা 2 সপ্তাহ টানা কার্বোহাইড্রেট ফ্রি খাবারে থাকেন, ওই প্রতিদিন আপনার স্থিরতার রস সকালে খান, সাথে আপনারা যদি অলিভও খেতে পারেন, নিমও খেতে পারেন, পাপাইও খেতে পারেন। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মানে প্যারাসাইট, তার মানে হচ্ছে যে কৃমির ক্ষেত্রে আপনার চিরতারা খুব পাওয়ারফুল কাজ করে। আমি কখনো খাই নাই, কিন্তু আমি শুনেছি ছোটকালে চিরতারা। এখন আমি ন্যাচারোপ্যাথ পড়তে গিয়ে এটা পেয়েছি। হ্যাঁ, তো চিরতারা খান, দেখবেন আপনার স্টোমাক তখন ক্লিন হবে, আপনার গ্যাস হওয়াটা আর গ্যাস তৈরি হবে না, এত টক্সিন থাকবে না। কারণ এতগুলো টক্সিন যদি ব্যাকটেরিয়া ক্লিন না করেন, সেই টক্সিন গুলো এসে আপনার থাইরয়েডের সমস্যা করবে, তখন আপনার হাইপোথাইরয়েডিজম, এরপর হরমোন নেবেন, ইটস গোনা বি বিগ ট্রাবল। তো এটা করেন, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা সেরে যায়, তারপরে এসে আপনারা একটু কার্বোহাইড্রেট বেশি করে খান, যাতে করে ওজনটা দ্রুত গেইন করতে পারেন, মাসল বিল্ড করার জন্য জিমে যেতে পারেন, রানিং করতে পারেন। ইনশাআল্লাহ আপনি ওয়েট গেইন করবেন। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক চমৎকারভাবে বিষয়গুলো বললেন। এবং দর্শক আপনারা হয়তো জানেন না, স্যার আজকে প্রচন্ড বিজি। স্যার আমাকে লাইভের আগে বলতেছিলেন যে আজকে তার মানে বেশ কয়েকটা প্রোগ্রাম আর কি। তো স্যার, যেহেতু আপনার সময়ের স্বল্পতা, আমরা আপনার কাছ থেকে একদম লাস্ট ফাইনালি যে আপনি যদি কোনো স্পেশাল কোনো টিপস দেওয়ার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। নো স্পেশাল টিপস আসলে আমরা তো সবসময় দিচ্ছি। আমরা নেক্সট প্রোগ্রামটা আমরা হার্ট ডিজিজ নিয়ে দিব ইনশাআল্লাহ। কেন হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার নিয়ে মানুষের অনেক কনফিউশন, আমরা চেষ্টা করবো এগুলো ক্লিয়ার করার জন্য। তো এই মুহূর্তে মানে আমি যেটা বলবো যে আপনারা মানে প্রকৃতির সাথে যুদ্ধে থাকেন না আপনারা। হ্যাঁ, প্রকৃতিকে আপনারা নিজেকে এনিমি মনে করবেন না, বিশ্বাস করে সুস্থ যাবেন। কোনো মেডিকেল বই বলা নাই যে নেশা থেকে দূরে থাকো, কিন্তু আপনারা মেডিসিন খাচ্ছেন আর নিজে খুব আর্টিফিশিয়াল যাওয়ার চেষ্টা করছেন। তো আমরা যে ন্যাচারাল সবকিছু থাকি, এই যে আমাদের রাজা সাহেব বললো, উনি প্রথম যেটা করেছেন বাসায় সব পার্সোনাল কেয়ার গুলো বাসায় তৈরি করেছেন। হ্যাঁ, তো এগুলা করেন আপনারা। আর তারপর খাবার দাবারের ক্ষেত্রে আপনারা অত ভয় পাচ্ছেন যে ডক্টর হোক, আমাদের তো অনেকে লিখছেন যে আমার তো অ্যাবিলিটি নেই। দেখুন, খাবার তো আমরা বেশি খেতে বলছি না। আপনি আমাদের নবীজি খাবার খেতেন একবেলা, বা উনি একবেলার পরে একটু স্ন্যাক্স করতেন এখানে সেখানে। তো তাহলে আপনাকে এত 3 বেলা 5 বেলা খাবার যদি না খেয়ে যদি আপনি 1 বেলা 2 বেলা, আমি পার্সোনালি 1.5 মিল করি। আমি এই জন্য আগে বলতাম না, এখন বলি, কারণ আমি এটা কষ্ট হবে, কিন্তু এটা যদি আপনারা অভ্যাস করতে পারেন 1-1.5 বেলা খাবার, বিশ্বাস করুন আপনাদের কোনো রোগ থাকবে না। আপনাদের মেন্টাল ক্লারিটি, আপনাদের পটেনশিয়ালিটি, চাকরি, ব্যবসা, সব ক্ষেত্রে আপনারা অত্যন্ত চমৎকার পারফর্ম করতে পারবেন। আপনারা সাকসেসফুল মানুষ হবেন যদি খাওয়াটা চেঞ্জ করেন, নিয়মিত এক্সারসাইজ করেন, নিয়মিত ঘুমান। আমরা ঘুমানোর সময় ঘুমাই না, যখন শরীর আপনাকে কর্টিজল দিবে, আপনাকে ওয়েক আপ, আপনাকে স্টেরয়েড দিবে বা আপনাকে স্টিমুলেন্ট দিবে, তখন আপনি ঘুমে থাকলেন, তাহলে তো হবে না। আপনি যে সময় শরীর আপনাকে বলে তুমি ঘুমাও, তোমাকে আমি এখন ঘুমের ওষুধ দিচ্ছি, হ্যাঁ, মেলাটোনিন দিচ্ছি, আমরা সে সময় বলি আমার এখন কাজের সময়। যখন শরীর নাও, স্টিমুলেন্ট নাও, তুমি এখন কাজ করো, উঠো, ওয়েক আপ, গেট আপ। আমরা গেট আপ না করি, আমরা যদি তখন ঘুমাই, তখন শরীর আসলে ঘুমায় না। তো এই যে রেস্টিং গুলো খেয়াল রাখবেন, খাবার, রেস্টিং আর ন্যাচারাল থাকা। হ্যাঁ, আর যদি টুকটাক সমস্যা থাকলে আপনারা প্রোবায়োটিক এনজাইম নিলেই আপনারা ইনশাআল্লাহ একটা হেলদি লাইফে থাকতে পারবেন। এবং আমাদের তো পেজে, আমার ইউটিউবে আমরা বিশ্বভিত্তিক আমি কথা বলেছি, এগুলো আছে, ফলো করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর একটা সুখবর আপনাদেরকে বলি, আমি
ডক্টর ইব্রাহিম, আপনারা তো অনেকে আমি ট্রেন করতেছি। তো আপনারা যারা ডাক্তারদেরকে আমি ট্রেন করছি, আমার ট্রেন ডাক্তাররাই, এবং তারা অলরেডি সবাই মেডিকেল ডাক্তার। ওনারা পান্থপথে যে ওনারা উদ্যোগ নিয়েছে একটা মেডিকেল করার, তো আলহামদুলিল্লাহ ওখানে আপনারা পেশেন্টরা আসতে পারেন। যেহেতু আপনারা যারা যদিও এই ফলোগুলো করার পর যদি করার কোনো সমস্যা থেকে যায়, যাদের খুবই ক্রনিক, যে আপনারা নিজে বুঝতে পারছেন, ইনশাআল্লাহ আমাদের সেন্টারে আসেন, ওই সেন্টারে ওনারা আপনাকে হেল্প করবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের এই স্বাস্থ্যের হেলথ কেয়ারকে ইমপ্রুভ করার জন্য, তো হুইচ ইজ অত্যন্ত আনন্দের ব্যাপার। তো আপনারা ভালো থাকবেন, কথা হবে আরেকবার। ইনশাল্লাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আপনার সাথে আবার পরবর্তী একটা লাইভে যুক্ত হব, তখন ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো এবং স্বাস্থ্য সেবাগুলো নিয়ে নেব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।